লন্ডন বৈঠকে আগামী রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের। প্রস্তুতি শেষ করা গেলে সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। একযোগে ঢাকা টঙ্গীর তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্র ৩৮%। ৩ গুণ ব্যয় বাড়ালেও সাড়া নেই অর্থায়নকারী কর্তৃপক্ষের। তীব্র গরমে গোপালগঞ্জে বাড়ছে ডায়রিয়া রোগী, সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। এবং ইরানে ফের ইসরায়েলের বিমান হামলা, পাল্টা শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। তেল আবিবে নিহত ১, আহত ৬২। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান মাস শুরুর আগের সপ্তাহেও হতে পারে জাতীয় নির্বাচন। শুক্রবারে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের জবাবে একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে উভয় পক্ষ সন্তুষ্ট বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট আয়োজনের সিদ্ধান্তে আশার প্রতিফলন ঘটেছে। আরও জানাচ্ছেন তানজিল ভূঁইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে লন্ডন বিএনপির নেতাকর্মীরা ভিড় জমান হোটেল ডরচেস্টারের সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে নানা স্লোগান দেন তারা। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় শুরু হয় বৈঠক। শুরুতে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান কুশল বিনিময় করেন। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার, জুলাই সনদ সহ চলমান নানা রাজনৈতিক ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও যৌথ ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিস্তারিত। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৈঠকের কিছুক্ষণ পরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লন্ডন বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। সাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সবাই মিলে সেটি এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসেবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। একযোগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্র ৩৮%। অথচ ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পটির খরচ দ্বিতীয় দফায় বাড়ানো হয় আরও ৩ গুণ। বাড়তি খরচ ও নকশা পরিবর্তন অনুমোদনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা আবেদনে ১৯ মাসেও সাড়া পায়নি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার আগে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত। রেল নিয়ে মাহবুব হাসান টিপনের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় কিস্তি আজ। মেট্রোর মতো ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ৮০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ থমকে গিয়েছিল ৮,০০০ কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাছে। ঢাকা টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণ প্রকল্প ২০১২ সালে অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এরপর দরপত্র প্রক্রিয়া শেষ করতে সময় লাগে আরও ৬ বছর।
2019 সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2023-এর জুনে, কিন্তু তাতে বাদ সাধে ভূমি অধিগ্রহণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এলিভেটেড স্পেস দিয়ে বেশিরভাগ সময় বড় লোকেরা চলাচল করে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই গরিব। আমরা তো বিলাসবহুলভাবে আমরা জীবনযাপন করতেও পারি না, ওইভাবে আমরা যাতায়াতও করতে পারি না। প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা, অনেক সুযোগ সুবিধা হবে। আমরা স্টুডেন্টরা খুব সহজে যাতায়াত করতে পারতাম। গাজীপুর থেকে মনে করেন যে কমলাপুর পর্যন্ত যে ট্রেনগুলো যাতায়াত করে, কোচিং যদি খুব সহজভাবে হয়ে যায় তাহলে মানুষের কষ্টটা একটু কমে যায়। 2023-এ 3 গুণ বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় 3,342 কোটি টাকা। কাজের মেয়াদ বাড়ে 2027 সালের জুন পর্যন্ত। এতে বেড়েছে কাজের পরিধিও। বিদ্যমান লাইনগুলো আমাদের প্রজেক্টের আওতায় এটা 60 কেজি রেল দিয়ে আপগ্রেড করা হবে, যার জন্য আমাদের শুরুতে যখন স্কোপ ছিল 60 কেজির স্কোপ ছিল হলো 71 কিলোমিটার, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে 137 কিলোমিটারের মতো। কাজের পরিমাণও দ্বিগুণ হয়ে গেছে। তবে বাড়তি খরচ ও নকশা পরিবর্তনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যখন ড্রাফট কন্ট্রাক্টটা এক্সিম ব্যাংকের কনকারেন্সের জন্য পাঠালাম তাদের সম্মতির জন্য, তারপর থেকে এটা 19তম মাস চলছে, আমরা এখনও এক্সিম ব্যাংকের সম্মতি পাইনি। এই বিষয়টা নিয়ে বেশ কয়েকবার ইআরডি সহ তাদের যে এক্সিম ব্যাংক হেডকোয়ার্টার, তাদের যে এমইএ আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের, এগুলি সহ গত 2 বছর ধরে বিভিন্ন সময়ে মতবিনিময় মিটিং হচ্ছে, বায়োলেটারাল মিটিং হচ্ছে, অনলাইনে মিটিং হচ্ছে, কিন্তু জিনিসটা এখনও নিষ্পত্তি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্পে আমলাতান্ত্রিক জটিলতার মাসুল গুনতে হয় জনগণকে, যা মোটেও কাম্য নয়। আবার ঢিলেমির কারণে সার্বিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। টঙ্গী পর্যন্ত এই শাটল সার্ভিসটা করলে যদি দেখা যায় যে মানুষ বেশি উপকৃত হবে, এলিভেটেড এক্সপ্রেসের ইউজটা কমে যাবে। দেশ আমাদের, অর্থ আমাদের, আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার সমালোচনাও করেন তিনি। কে খুশি হইব, কে অখুশি হবে, ওইটা বিবেচনা করে জনগণের প্রকল্প করা উচিত নয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তাই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে বাস ও লঞ্চ ঘাটে। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে প্রশাসন। এসএলটি তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফেরার তাগিদে বরিশাল ও আশেপাশের জেলা থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে সড়ক ও নৌপথে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস কাউন্টার এবং নদীবন্দর এলাকায় ভিড় বেড়েছে ঢাকামুখী মানুষের। এখন স্কুল কলেজ খুলে যাচ্ছে, তাই ঢাকায় ফিরে যাচ্ছি। যতই কষ্ট হোক তারপরে এটা আনন্দজনক। কর্মসংস্থানে ফিরতে হবে, তো এখন আমরা আবার ঢাকার দিকেই রওনা দিচ্ছি। কর্মস্থলে ফিরে যেতে হবে, 2 দিন আগেই যাচ্ছি, বাসাতে যাব। যাত্রীর চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ট্রিপ, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। আজকেই ফিরে যাচ্ছে, কালকে অফিস করতে হবে। সড়ক ব্যবস্থাটা খুবই বাজে। বরিশাল হয়তো পদ্মা সেতু পর্যন্ত ঠিকঠাক আসতে পারি, কিন্তু বরিশাল অবধি আসতে অনেক খারাপ অবস্থা। একই চিত্র বরিশাল নদী বন্দরেও। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে লঞ্চের ডেকে মানুষের হুড়োহুড়ি চোখে পড়ার মতো। নদী বন্দরে যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন নৌ পুলিশ। এইবারকার ঈদুল আজহাটা একটু যেহেতু লম্বা ছুটি, মানুষজন ওইভাবে আস্তে ধীরে আসলে নামতেছে, খুব চাপ ওইরকম নাই, তবে মানুষজন আসা যাওয়া করতেছে, তারা আল্লাহর মধ্যে কোনো অসুবিধা বোধ করতেছি না। বাংলাদেশ নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সে মোতাবেক বরিশাল নৌবন্দরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 24 ঘন্টায় এখানে পুলিশ থাকে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী না ওঠানো সহ অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। আমাদের ঈদ পরবর্তী যাত্রীরা যেন নির্বিঘ্নে যাদের কর্মস্থলে ফিরতে পারে, এই জন্য আমাদের যে বাস কাউন্টার গুলো আছে সেখানে আমাদের র্যাবের ক্যাম্প রয়েছে, পুলিশের ক্যাম্প রয়েছে, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট রয়েছে। যদি কোনো অতিরিক্ত ভাড়া নেয়, তারা যদি স্পেসিফিক প্রমাণ সহ অভিযোগ দাখিল করতে পারে, তাহলে তার আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদের আনন্দ শেষে কর্মস্থলমুখী মানুষের
পদচারণায় সরব হয়ে উঠেছে বরিশালের লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলো। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মুনতাসির মামুন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুনতাসির, আজ তো ঈদের ছুটির শেষ দিন, সে উপলক্ষে লঞ্চ ঘাটে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় কেমন দেখছেন এবং রাতে ছাড়া লঞ্চগুলো কি সকালে ঠিকঠাকভাবে পৌঁছে গেছে? যেমনটা বলছিলেন এমা, সকাল থেকে কিন্তু আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বিভিন্ন লঞ্চ এসে ভিড়ছেন এবং দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতোই আসছেন এবং যাত্রীরা অভিযোগ করছেন যে আসলে তাদের এই লঞ্চগুলো যেখানে দুটি থাকার কথা সেখানে একটি রয়েছে। এবং যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই মাত্র কিন্তু আরও একটি লঞ্চ এখানে এসে উপস্থিত হয়েছে এবং নোঙ্গর করছে সেই লঞ্চটি এবং তারা যাত্রীদের যে অভিযোগ তার মধ্যে অন্যতম অভিযোগ রয়েছে যে আসলে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ কিন্তু আসলে তারা পাননি এবং অতিরিক্ত যাত্রী নিয়েই কিন্তু আসলে তারা এই লঞ্চটি চালু করেছে এবং শুধু একটি না, অনেকগুলো লঞ্চই কিন্তু আসলে অতিরিক্ত যাত্রী নিয়ে আসলে চলে এসেছে বলেও অভিযোগ করছেন। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু আসলে এই লঞ্চগুলো বিভিন্ন ফেরিঘাটগুলোতে ভিড়ছে এবং মাত্র কিন্তু আসলে বরগুনা থেকে ছেড়ে আসা যে লঞ্চটি সেটি কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হলেন এবং এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে আসলে প্রতিটি লঞ্চই সময় মতো ছাড়লেও যাত্রীর সংখ্যা কিন্তু একটু বেশি রয়েছে এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু আসলে তারা চলাচল করছেন। এবং যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে যাত্রী সংখ্যা কেমন দেখছেন? ভালো, অনেক অনেক প্রচুর লোক সংখ্যা। হ্যাঁ, এদের পরিমাণের তুলনায় অনেক বেশি লোক তুলেছে। অনেক সময় লঞ্চে সংঘর্ষ হয়েছে, লঞ্চে সংঘর্ষ হওয়ার কারণে অনেকে নামে গেছে ভয়তে। তাছাড়া আসলে যদি বলার চেষ্টা করি যে বিভিন্ন যাত্রীরা কিন্তু বলছেন যে আসলে ভাড়ার ক্ষেত্রে যে জিনিসটি সেটি কিন্তু তারা তুলে ধরছেন যে আসলে ভাড়া প্রয়োজনের তুলনায় কিছুটা কোনো ক্ষেত্রে বেশি রেখেছে, আবার অনেকে বলছেন যে ভাড়া যেটি ছিল সেটি কিন্তু রয়েছে। আসলে ভাড়া নিয়েও কিন্তু আসলে তারতম্য রয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে আসলে সময় মতোই কিন্তু আসলে প্রতিটি লঞ্চ বিভিন্ন স্টেশন এবং টার্মিনাল থেকে কিন্তু আসলে ছেড়ে আসছে। তো আসলে যদি বলার চেষ্টা করি যে বলাই বাহুল্য যে আসলে প্রতিটি লঞ্চ কিন্তু সময় মতো ছেড়ে আসছেন এবং লঞ্চগুলো যে যাত্রী রয়েছেন তারা কিন্তু অভিযোগ একটিই করছেন যে আসলে অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু তারা আসছেন। তো এই ছিল আসলে আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। এমা। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। তীব্র গরমে গোপালগঞ্জে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ সহ তরল খাবার খেতে বলছেন ডাক্তাররা। মাসুদ পারভেজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল এক সপ্তাহ ধরে তীব্র গরমে গোপালগঞ্জের হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। অতিরিক্ত রোগীর ভিড়ে হাসপাতালের বেডে জায়গা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। ডায়রিয়া আক্রান্ত বেশি হচ্ছে এবং ফলোয়ারে থাকা লাগছে, সিটে লোক ধরতেছে না। শুরু থেকেই ডায়রিয়া রোগীর চাপটাও বেশি। অতিরিক্ত গরম, বাচ্চারা কিছু খাচ্ছে না, আর যা খাচ্ছে সেটাই বমি হচ্ছে। ডায়রিয়া হচ্ছে আমার বমি করছে, এই জায়গায় এসে দেখি এগুলো সব চারিদিকে মহিলা তেলা ভরা, এই জায়গায় বাসায় খোলা যায়। তীব্র গরমে ডায়রিয়া থেকে বাঁচতে বেশি বেশি পানি ও তরল খাবার খাওয়া সহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের। জনসাধারণের প্রতি আমাদের পরামর্শ হলো যে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ যেন বাইরে না যায় এবং এই সংক্রান্ত কোনো সমস্যা হলে বেশি বেশি করে তরল এবং পানি খাওয়ার জন্য তাদের বলা হচ্ছে এবং অতিরিক্ত কোনো সমস্যা হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতাল এবং চিকিৎসার পরামর্শ নিতে বলা হচ্ছে। তাপমাত্রার এমন দাপটে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ।
পারভেজ, এই তীব্র গরমে তো বিভিন্ন রোগের উপক্রম দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে গোপালগঞ্জে সর্বশেষ পরিস্থিতি কেমন এখন? গরম এবং তাপদাহের কারণে কিন্তু গোপালগঞ্জে বেড়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। আর ডায়রিয়া আক্রান্ত রোগের কারণে প্রতিদিনই ভিড় করছে হাসপাতালে, কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আর এই রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক সময় হাসপাতালে বেড না পেয়ে রোগী এবং তাদের স্বজনদের কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে এই বিষয়ে রোগী এবং তাদের স্বজনদের কিন্তু অনেকটা অভিযোগ রয়েছে যে হাসপাতালের নোংরা পরিবেশ এবং দুর্গন্ধযুক্ত থাকায় এখানে এসে কিন্তু অনেকটা আরো বেশি অসুস্থ হওয়ার উপক্রম হচ্ছে বলে জানিয়েছেন রোগী এবং তাদের স্বজনরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে প্রয়োজনের তুলনায় চিকিৎসক এবং পরিচ্ছন্নতা কর্মী কম থাকার কারণে অনেক সময় চিকিৎসা দিতে তাদের চিকিৎসা সেবা ব্যাহত হয়। এছাড়াও যে এখানকার যে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই তীব্র গরমে ডায়রিয়া রোগ থেকে বাঁচার জন্য অতি প্রয়োজন ছাড়া রোদে ঘোরাঘুরি না করার জন্য এবং বেশি করে বিশুদ্ধ পানি এবং তরল খাবার বেশি বেশি খাওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে প্রতিটি বেডেই কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে। এখানে রোগীদের ভিতরে বেশিরভাগই কিন্তু শিশু এবং বৃদ্ধ বয়সীরাই কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। তো এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে ডায়রিয়া প্রকোপ নিয়ে সর্বশেষ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক। ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কমপক্ষে 2টি বিমান হামলা হয়েছে। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় 78 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 শতাধিক। এদিকে হামলার পাল্টা জবাবে ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের একাধিক ভবনে সরাসরি আঘাত হেনেছে সেগুলো। এতে 1 জন নিহত হওয়া ছাড়াও অন্তত 62 জন আহত হয়েছেন। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। টানা ছুটিতে লাখো পর্যটকে মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত। সমুদ্রের লোনা জলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সব বয়সী মানুষ। পর্যটকের উপচে পড়া ভিড় জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোয়। বুকিং হয়েছে হোটেল, মোটেল ও গেস্ট হাউসের শত শত রুম। এতে খুশি ব্যবসায়ীরা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, দরিয়ানগর, ইনানি, পাটুয়ার টেক, রামুরাম মন্দির, মহেশখালী ও ডুলাহাজারা সাফারি পার্ক পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা সাগরের নীল জলরাশিতে গা ভাসাচ্ছেন। সেই সাথে বিস্তৃত বলিয়ারি সৈকতে ঘুরছেন যে যার মতো। ছুটি কাটাতে আসছি, অনেক ভালো লাগছে। এত সুন্দর সমুদ্র, আশেপাশে অনেক ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, অনেক ভালো লাগছে। বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি করছি, সব খুব এনজয় করছি। এই 10 দিন টানা ছুটি পেয়ে কক্সবাজারে বেড়াতে এসেছি, খুবই ভালো লাগছে। সমুদ্রে গোসল করেছি, খুবই এনজয় করেছি, খুব আনন্দ করেছি। লবণাক্ত পানিতে অনেক এনজয় করছি এবং অনেকে এই সুন্দর উপভোগ করেছেন। আমাদের আগে ইনকাম হতো একটু কম, এখন আল্লাহর রহমতে 2-3 হাজার কামাইতে পারি দৈনিক। ঈদ উল আজহার লম্বা ছুটিতে প্রায় 3 লাখ পর্যটকের সমাগম ঘটেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদ উল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি জেলার সব পর্যটন কেন্দ্র। প্রকৃতির কোলে সময় কাটাতে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে আসছেন হাজারো পর্যটক। মুহুয়া জান্নাত মনির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, শুভলং ঝর্ণা, কাপ্তাই, আসাম বস্তির সড়ক ও বাঘাইছড়ির সাজেক সহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখন হাজারো পর্যটকের ভিড়। ঈদের টানা 10 দিনের ছুটিতে 90% রিসোর্ট, কটেজ অগ্রিম বুকিং হয়েছে।
পরিবার বন্ধু নিয়ে দলে দলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণের আনন্দ উপভোগ করছেন। এখানে আদিবাসী গ্রাম দেখলাম, ঝর্ণা দেখলাম, তারপর খুব মজা লাগছে। আমার সবসময় প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে, তো মিস করলাম না আর কি। আমরা একটা বোট নিলাম, বোট নিয়ে অনেক জায়গায় ঘুরলাম। প্রথমে হলো যে আমি রাজবন বিহারে গেলাম আমাদের, দেন পলওয়েল পার্ক, দেন ডিসির বাসভবন, এখন এখানে ঝুলন্ত সেতুতে এসেছি, এরপর হল যে আরণ্যক যাব। ফ্রেন্ডদের একসাথে আছি ঘোরার জন্য, এসে এখন ভালো লাগতেছে। আসলে খুবই ভালো লাগছে এখানে এসে, বোট জার্নিংটা খুবই ভালো লাগছে। পর্যটকদের এমন পদচারণায় খুশি হোটেল মোটেল মালিক সহ বোট চালকরাও। চালকরা অনেক খুশি, যেটা বিগত কয়েকদিনে যেটা ঝড়ের বৃষ্টিতে ভাড়া হয়নি আমাদের, সেটা আমরা পুষে নিতে পারতেছি। আশা রাখি আরো বুকিং এর সঙ্গে বেড়ে যাবে এবং অন্যান্য বছরের তুলনায় আমরা রেকর্ড সংখ্যক পর্যটক আসবে বলে আশা রাখি। প্রতিদিন প্রায় ৩,০০০ পর্যটক আসছে রাঙামাটিতে। সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়বে আশা সংশ্লিষ্টদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে জুলাই ঘোষণাপত্র, তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সহযোদ্ধারা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। বাগেরহাটের দিগরাজে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর বড় মসজিদের ওয়াকফকৃত সম্পত্তির দখল ও বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মুসল্লিরা। এতে বক্তব্য রাখেন মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ খান। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ সদর ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল বিমল চন্দ্র বণিক। ভোলায় দৌলত খানের লায়ন স্পোর্টিং ক্লাব বনাম নিমতলা একতা স্পোর্টিং ক্লাবের মধ্যে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় নিমতলী একতা স্পোর্টিং ক্লাব লায়ন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ১-০ গোলে বিজয়ী হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর। দীর্ঘদিনের চোকার তকমা ঘুচানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন শেষে তাদের স্কোর ২ উইকেটে ২১৩ রান। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৬৯ রান। হাতে রয়েছে ৮টি মূল্যবান উইকেট। এইডেন মার্করামের মাস্টার ক্লাস ও টেম্বা বাবুমার ব্যাটিং দৃঢ়তায় জয়ের দিকে এগিয়ে গেছে তারা। মার্করাম ১৫৯ বলে ১০২ রান করে অপরাজিত, বাবুমা অপরাজিত ১২১ বলে ৬৫ করে। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২১২ রানের জবাবে মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে যায় টেম্বা বাবুমা বাহিনী। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে করে ২০৭ রান। ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমেছে প্রোটিয়ারা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, একমত ইউনুস ও তারেক। ইসরায়েলে পাল্টা হামলা ইরানের। দৈনিক ইত্তেফাক, রমজান শুরুর আগের সপ্তাহেও ভোট হতে পারে, ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি। ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৭৮। সশস্ত্র বাহিনীর প্রধান সহ ২০ সিনিয়র কমান্ডার ও ৬ পরমাণু বিজ্ঞানী নিহত। সমকাল, সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। জামায়াত এনসিপি নাখোশ, ইসরায়েলের হামলা ইরানের জবাব। বাংলাদেশ প্রতিদিন, লন্ডনের সমঝোতা, ফেব্রুয়ারিতে ভোট। এখন প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দেশবাসী, স্বাগত অধিকাংশ দলের, ক্ষোভ প্রকাশ এনসিপির। যুগান্তর, লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতি, রোজার আগেই জাতীয় নির্বাচন। ইরানে ভয়ঙ্কর বিমান হামলা ইসরায়েলের,
সেনা প্রধান, IRGC প্রধান, বিমান বাহিনী প্রধান ও 6 পরমাণু বিজ্ঞানী সহ 78 জন নিহত। বণিক বার্তা। ইসরায়েলি হামলায় কাঁপল ইরান, ক্ষতিগ্রস্ত পারমাণবিক ও সামরিক স্থাপনা, সশস্ত্র বাহিনীর প্রধান সহ 20 শীর্ষ কর্মকর্তা নিহত। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতি, সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে। The Daily Star. Polls could be held in mid-February. Sufficient progress in reforms trials necessary before election, Yunus tells Tarek in London. Israel launches biggest ever attack on Iran. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। লন্ডনে বৈঠক, আগামী রমজানের আগে নির্বাচনের প্রস্তাব। তারেক রহমানের প্রস্তুতি শেষ করা গেলে সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। একযোগে ঢাকা টঙ্গীর তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্র 38%। 3 গুণ ব্যয় বাড়ালেও সাড়া নেই অর্থায়নকারী কর্তৃপক্ষের। তীব্র গরমে গোপালগঞ্জে বাড়ছে ডায়রিয়া রোগী, সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। এবং ইরানে ফের ইসরায়েলের বিমান হামলা, পাল্টা শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। তেল আবিবে নিহত 1, আহত 65। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।